রাতের বেলা সবাই একসাথে ডিনার করতে বসে। তখন RM সাহেব জঙ্কুককে উদ্দেশ্য করে বলে, জঙ্কুক, তুমি যখন দেশে এসেই গেছো, এখন থেকে তুমি বিজনেস সামলাবে আশা করি। জঙ্কুক সাথে সাথেই না বলে দেয়। RM সাহেব রেগে যায় আর বলে, না মানে? না, আমি কারো বিজনেস সামলাতে পারবো না। আমি জিমিনকে নিয়ে এসেছি, আবার জিমিনকে নিয়েই চলে যাব। এখানে আমি থাকতে আসিনি। তুমি আবার ফিরে যাবে মানে? তুমি আমাদের একমাত্র ছেলে, তুমি সবকিছু সামলাবে না তো কে সামলাবে? কেন? যাকে এতদিন ভালোবেসে এসেছেন ছেলেকে বাদ দিয়ে সেই সামলাবে? জঙ্কুক, এইসব কি ধরনের কথা বলছিস তুই? ঠিকই তো বলেছি, তোমাদের তো নিজেদের ছেলের থেকে ওই বাহিরের মেয়েটাই আপন বেশি, তাই না? জঙ্কুকের মুখে এমন কথা শুনে তে সাথে সাথে মাথা নিচু করে ফেলে। সবাই তের দিকেই তাকায়। আগে না হয় তে ছোট ছিল তাই কিছু বুঝতো না, বাট এখন তো বড় হয়েছে, এখন সবই বোঝে। তে খাবার রেখে উঠে চলে যায়। সুগা সেটা দেখে তেকে ডাকতে থাকে, তবে তে কোনো কথাই বলে না, সোজা রুমে এসে দরজা লাগিয়ে দেয়। জঙ্কুক, তোমার এসব কথা এখন না বললেই হতো না? তে এখন বড় হয়েছে, এখন আর ছোট নেই যে তুমি যা বলবে ও তা বুঝতে পারবে না। দিলি তো মেয়েটাকে কাঁদিয়ে। ওর বাবা মা বেঁচে থাকলে হয়তো ও কোনোদিনও আমাদের বাড়িতে থাকতো না। এই কথাটা তুই কবে বুঝবি জঙ্কুক? আমি ভুল কি বললাম? যেটা সত্যি সেটাই বললাম, তাতে এত খারাপ লাগার কি আছে? বুঝলাম না। সুগা এতক্ষণ চুপচাপ বসেছিল, তবে জঙ্কুকের কথা শুনে এবার রেগে যায় আর বলে, মিস্টার জঙ্কুক, আপনি কি মনে করেছেন একে যা খুশি বলে অপমান করবেন? হয়তো ওর আজ বাবা মা বেঁচে নেই, তবে ওর থাকার জায়গার অভাবও নেই। টাকা পয়সা ধন সম্পত্তি ওর সবই আছে। তেকে তো আমি নিয়েই যেতে চেয়েছিলাম, শুধু আঙ্কেল আর মামুনির জন্য নিয়ে যেতে পারিনি, তবে এখন নিয়ে যাব। আর ও এখানে থাকবে না। সুগা বাবা, তুই এসব কি বলছিস? তেকে নিয়ে যাবি মানে? হ্যাঁ মামুনি, আরো 3 বছর আগে যদি তেকে আমার সাথে যেতে দিতে, তাহলে আজ এই কথাগুলো তেকে শুনতে হতো না। মামুনি, আর 2টা দিন সহ্য করো, তারপরে আমি ওকে নিয়ে এখান থেকে চলে যাব। এই কথা বলেই সুগা ওখান থেকে চলে যায় না খেয়ে। সুগা, আমার কথা শোন, এমন করিস না বাবা। সুগা। সুগা আর কারো কথা শুনে না, সাথে সাথে রুমে চলে যায়। তোমার ছেলে সব শেষ করে দিল 1 মিনিটে। এর থেকে তো দেশে না আসাটাই ভালো ছিল। এই কথা বলেই RM সাহেবও ওখান থেকে না খেয়ে উঠে চলে যায়। জঙ্কুক একই জায়গায় বসে থাকে। এবার জিমিনও চুপ করে থাকলো না। ভাইয়া, তুমি তেকে এমন কথা না বললেই পারতে। আমাদের তো বাবা মা আছে, তাই হয়তো আমরা ভালোবাসা বুঝি না, তবে যাদের নাই তারা ঠিকই বোঝে। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে ভাইয়া। জিমিনও চলে যায় তার রুমে। জিন বেগম কান্না করতে করতে সেও তার রুমে চলে যায়। জঙ্কুক একই জায়গায় চুপ করে বসে থাকে। গভীর রাত, তের রুমের দরজা খুলে কেউ একজন রুমের ভিতরে প্রবেশ করে। তের মাথার কাছে এসে বসে আর তের মুখের দিকে তাকিয়ে থাকে। তের চোখে পানি, হয়তো মেয়েটা কান্না করতে করতেই ঘুমিয়ে পড়েছে। লোকটা তের চোখের পানি মুছে দেয় আর ফিসফিস করে বলে, আমার ছোট্ট পুতুল, সত্যিই আজ তুমি অনেক বড় হয়ে গেছো, কিন্তু আগের মতো সেই সিচকাদুনি রয়ে গেছো। সকালবেলা RM সাহেব একা নাস্তা করে অফিসে চলে যায়। জঙ্কুক জিমিন একসাথে নাস্তা করে। জিমিন জিজ্ঞাসা করেছিল যে সবাই কোথায়, তবে জিন বেগম বলেছে এখন থেকে কেউ আর একসাথে নাস্তা করবে না। জিমিন আর কিছু বলে না, খাবার খেয়ে রুমে চলে যায়। এরপরে সুগাতে খেতে আসে। তে খাবার খেয়ে সুগার সাথে বাইকে করে ভার্সিটিতে চলে যায়। জঙ্কুকের সাথে আর তের সাথে সামনাসামনি আর দেখা হয়নি, তবে জঙ্কুক বারান্দায় দাঁড়িয়ে তেকে সুগার সাথে ভার্সিটিতে যাওয়ার সময় আবার আসার সময় দেখেছে। বিকেলবেলা জিমিন তে লিভিং রুমে বসে কথা বলতেছিল, কারণ জঙ্কুক বাসায় নেই তাই। জঙ্কুক যদি বাসায় থাকতো তাহলে কখনোই তে নিচে আসতো না। তে, তোমাকে চুড়িদারে না অনেক সুন্দর লাগে জানো। আমারও ইচ্ছে করে তোমার মতো ড্রেস পরতে। তাই জিমিন, তুমি পরবে বলো? আমার অনেক ড্রেস আছে, তুমি চাইলে সেখান থেকে একটা নিয়ে পড়তে পারো আপাতত, পরে না হয় তোমাকে মার্কেটে গিয়ে কিনে দিব। আমাকে কি ভালো লাগবে তোমার মতো? আর আমার তো সব ওয়েস্টার্ন ড্রেস, প্যান্ট শার্ট এইসবই, কারণ USA তো এইসবই পরে। আরে পাগলি, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগবে, আমার থেকেও বেশি সুন্দর লাগবে তোমাকে জিমিন। আচ্ছা চলো ট্রাই করে দেখি তোমার ড্রেস আমার হয় কিনা। এত চুড়িদার পরার শখ তোর জিমিন? আগে কেন বলিসনি? দরকার হলে আমি তোকে কিনে এনে দিতাম, তাহলে তো তোর এখন অন্যের জিনিস নিতে হতো না। জঙ্কুক এসে দরজার কাছে দাঁড়িয়ে সব শুনেছে, সেটা কেউ খেয়ালই করেনি। জঙ্কুক কথাটা বলে তার রুমের দিকে যাচ্ছিল। ভাইয়া, তুমি এটা কেমন কথা বললে? তে তোমার বোনের মতো, আর তে তো আমারও। স্টপ জিমিন, তুই ছাড়া আমার কোনো বোন নেই, ওকে? এই বলেই জঙ্কুক গটগট করে তার নিজের রুমে চলে যায়।
এরই মধ্যে বাহির থেকে সুগাও চলে আসে আর বলে, তে তুই এখানেই আছিস? ভালো হয়েছে, যা তোর সব জিনিস গুছিয়ে নে। মানে বুঝলাম না ভাইয়া, কি গুছিয়ে নিব? মানে এখন আমরা এই বাসা থেকে চলে যাব, তাই তোর সব জিনিস গুছিয়ে নিবি আর কি। 2 দিনের কথা বলেছিলাম, 2 দিন শেষ, আমার কাজও শেষ, তাই এখন আমরা এই বাসা থেকে চলে যাব। সুগা, তে তোরা আজই চলে যাবি আমাকে ছেড়ে? পিছন থেকে জিন বেগম কথাটি বলে ওঠে। সেটা দেখে তে দৌড়ে জিন বেগমকে জড়িয়ে ধরে আর কান্না করে। মামুনি, আজ বা কাল যেতে তো হবেই, তাই আজই যেতে চাচ্ছি। সুগা, আজ না গেলে হয় না, আর 2টা দিন আমার কাছে থাকুক না তে। মামুনি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সুগা বাবা, একটা অনুরোধ করব, রাখবি বাবা? মামুনি বলো, কেন রাখবো না? রাখার মতো হলে অবশ্যই রাখবো, তবে আমাদের আর থাকতে বলো না প্লিজ। সুগা, তের জন্মদিন কাল বাদে পরশু, এই 2টা দিন আমাদের সাথে কাটানো যায় না তের জন্মদিন উপলক্ষে? তারপরে না হয় তোরা চলে যাস, আমি আর তোদেরকে থাকতে বলবো না। চুগা ভাইয়া, আমি বাবাই মামুনির সাথে বার্থডে সেলিব্রেট করতে চাই। প্লিজ ভাইয়া, তুমি আর না করো না, প্লিজ ভাইয়া। চুগা কিছুক্ষণ চুপ করে থাকে, এরপরে বলে, আচ্ছা ঠিক আছে, মাত্র 2 দিন, ওকে? তাতেই হবে, থ্যাংক ইউ সো মাচ। জিমিন সুগাকে থ্যাঙ্কস বলে তেকে জড়িয়ে ধরে আর বলে, আমি অনেক খুশি হয়েছি তে, তুমি আরো 2 দিন আমাদের সাথেই থাকবে। জিমিনের কথা শুনে তে, জিন, সুগা, জিমিন সবাই হেসে ফেলে। অন্যদিকে জঙ্কক আবারও নিচে আসতেছিল, তবে ওদের কথা শুনে আর নিচে আসে না, আবারও নিজের রুমে চলে যায়। সকালবেলা সুগাতে আগে নাস্তা শেষ করে। তেকে নিয়ে সুগা ভার্সিটিতে যাবে, তখনই জিমিন তের সামনে আসে আর বলে, তে, যেহেতু কাল তোমার বার্থডে, তাই আমি চাই আজ কিছু শপিং করতে, আমাকে একটু নিয়ে যাবে শপিং মলে? কেন নিয়ে যাব না? অবশ্যই নিয়ে যাব, তবে এখন না, এখন তো আমি ভার্সিটিতে যাব জিমিন। আচ্ছা, তাহলে আমরা বিকালেই যাব, ঠিক আছে? এই যে মিস জিমিন, আপনি তো আপনার ভাইকে নিয়ে যেতে পারেন, তাকে বলেন সে আপনাকে নিয়ে যাবে। এখানে কি নিয়ে এত আলোচনা হচ্ছে? জিমিন, তুই এখানে কি করিস? জঙ্কুক সিঁড়ি দিয়ে নামছে আর কথাটি বলছে। তে জঙ্কুকের কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকায়। জঙ্কুককে এক নজর দেখে আবারও চোখ সরিয়ে নেয়। জিমিন, আমি এখন যাচ্ছি, বিকালে তোমার সাথে কথা হবে। আমাকে রেখে কোথায় যাচ্ছিস তে? আর শোন, আমরাও শপিং এ যাব বিকালে, ঠিক আছে? এদিকে জঙ্কুক তে সুগার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ধুর, সব তোমার জন্য হয়েছে ভাইয়া, তোমাকে কি এখনই আসতে হলো? জঙ্কুক বুড়োকুসকে জিমিনের দিকে তাকায় আর বলে, আমি আবার কি করলাম? যা করছো তুমি তো করছো, আমি ওদের সাথে শপিং এ যেতে চেয়েছিলাম, কিন্তু তার হলো কই, তুমি তো সব শেষ করে দিলে। এখন তুমি কি আমাকে শপিং করতে নিয়ে যাবে? আমি এসব পারি না, তুই মাকে বা ড্রাইভার কাকাকে নিয়ে যা। কথা বলতে বলতেই জঙ্কুক নাস্তা করতে বসে। জিমিন বিচার দেয় জিন বেগমের কাছে। জিন বেগম জঙ্কুকের কাছে আসে আর বলে, মেয়েটা কতদিন হলো বাংলাদেশে এসেছে, এখনো বাসা থেকে বেরই হলো না। জঙ্কুক, যা না একটু ওর সাথে মার্কেটে। জঙ্কুক জিন বেগমের কথা শুনে কোনো উত্তর দেয় না, চুপচাপ খেতেই থাকে। মামুনি দেখো না, ভাইয়া কিছু বলছে না। জিমি, মন খারাপ করিস না, আমি তেকে বলে দিব, ও তোকে অবশ্যই নিয়ে যাবে। আর এটা আমার ছেলে হলেও কখনোই আমার কথা শুনিনি, আর আমার ভালোবাসাটাও বুঝিনি, ওকে আর কি বলবো। এই কথা বলেই জিন বেগম কিচেনে চলে যায়। জিমিনও নাস্তা না করে উপরে নিজের রুমে চলে যায়। দুপুরবেলা জঙ্কুক বারান্দায় দাঁড়িয়ে কিছু একটা নিয়ে ভাবতেছিল, তখনই নিচ থেকে বাইকের শব্দ শোনা যায়। জঙ্কুক নিচের দিকে তাকায়, দেখে সুগা তেকে নিয়ে ভার্সিটি থেকে চলে এসেছে। তে বাইক থেকে নামতেই যায়, তখনই কিছু একটা সাথে বেঁধে পড়ে যেতে নেয়। তবে তে পড়ে যাওয়ার আগেই সুগা তের হাত ধরে টান দেয় আর বলে, তে সাবধানে নামবি তো নাকি? কোথাও ব্যথা পেয়েছিস? বল আমাকে। সুগা ব্যস্ত হয়ে পড়ে তে কোথাও ব্যথা পেয়েছে কিনা সেটা দেখার জন্য। আর এইদিকে জঙ্কুক রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকে তের দিকে, আর হাত দিয়ে গ্রিল শক্ত করে ধরে আছে। কিছুই হয়নি ভাইয়া, আমি ঠিক আছি। সত্যি বলছিস তো? হ্যাঁ ভাইয়া, সত্যি কিছুই হয়নি আমার, দেখো। এরপরে ওরা বাসার ভিতরে চলে আসে, যার যার রুমে চলে যায়। কিছুক্ষণ পর তেসুগা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসে। জিন বেগম ওদের খাবার দিচ্ছিল। মামুনি, জিমিন কোথায়? জিমিন, জিমিন মনে হয় ওর রুমে আছে। ও আচ্ছা, তে তোরা মার্কেটে যাবি? তাহলে তোদের সাথে জিমিনকেও একটু নিয়ে যাস, মেয়েটা হয়তো মন খারাপ করে বসে আছে। মামুনি, আমি এটাই বলতে চেয়েছিলাম, আমি আর সুগা ভাইয়া এক্ষুনি বের হব, তাই জিমিনকেও সাথে করে নিয়ে যাব। তের দিকে তাকিয়ে জিন বেগম একটু মুচকি হাসে। তে খুব মিষ্টি একটা মেয়ে, তাকে কেউ ভালো না বেসে থাকতে পারে, কিন্তু মা,
জিমিন কোথায়? জঙ্কুকের কণ্ঠ শুনে সবাই সেই দিকেই তাকায়। জিমিন তো ওর রুমেই আছে। তা তুই আবার ওকে কেন খুঁজছিস? জিমিন, এই জিমিন, কোথায় তুই? জিমিন জঙ্কুকের ডাক শুনে রুম থেকে বেরিয়ে আসে আর বলে, কি বলবে বলো ভাইয়া, আমি এখানে। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবি, ওকে? আমি তোকে নিয়ে শপিং এ যাব। জঙ্কুকের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে। এদিকে জিমিন খুব খুশি হয়ে যায় আর বলে, ভাইয়া 10 মিনিট লাগবে না, 5 মিনিটই হয়ে যাবে, শুধু তুমি একটু ওয়েট করো। এই বলেই জিমিন রুমে চলে যায় তৈরি হবার জন্য। জঙ্কুক লিভিং রুমে এসে বসে আর সুগাতে আবারও খাবার খেতে শুরু করে। জঙ্কুক সোফায় বসে ফোন স্টল করতেছে। আসলে ফোন স্টল করতেছে নাকি সামনের দৃশ্য দেখে জ্বলতেছে ক্লিয়ার কিছুই বোঝা যাচ্ছে না। তে, তুই দিন দিন শুকিয়ে যাচ্ছিস, ঠিকমতো খাচ্ছিস না, তাই না? এই নে, ভালো করে খা। সুগা তের প্লেটে চিকেন তুলে দিতে দিতেই কথাটা বলে, ভাইয়া কি করছো? আমি আর কিছুই খাবো না, আমার খাওয়া শেষ। দেখো মামুনি, তোমার মেয়ে কথা শুনে না, তুমি কি কিছু বলবে? হয়েছে সুগা, দেখে আর জোর করিস না, ওর খাওয়া শেষ। না না মামুনি, তুমি আজ বললেও হবে না, ওকে আজ এটা শেষ করেই উঠতে হবে। তে সুগার কথা শুনে টেবিল ছেড়ে উঠে যেতে নেয়। সুগা তের হাত ধরে টেনে আবারও বসিয়ে দেয়। জিমিন, তোর কি এখনো হয়নি? এত আদিক্ষেতা আর দেখতে ভালো লাগছে না। সুগা তে জিন বেগম জঙ্কুকের কথা শুনে ওর দিকে তাকায়। তবে এই ফাঁকে তে টেবিল ছেড়ে উঠে যায়। সুগা তের দিকে তাকিয়ে দেখে তে নেই, সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে। সেটা দেখে সুগা বলে, তোকে তো আমি রাতে দেখে নেবো তে। আচ্ছা আচ্ছা, তা পরে দেখা যাবে, আমরা এক্ষুনি মার্কেটে যাব, আমি রেডি হয়ে আসছি, ওকে? এই বলেই তে রুমে চলে যায়। কিছুক্ষণ পর তেজিমিন দুজনেই একসাথে তৈরি হয়ে বের হয়। তেজিমিন দুজনেই একসাথে সিঁড়ি দিয়ে নামছে। তে একটা কালো থ্রি পিস পরেছে, হালকা গোলাপি লিপস্টিক দিয়েছে ঠোঁটে, চুলগুলো ছেড়ে রেখেছে। জিমিনও থ্রি পিস পরেছে সাদা, ঠোঁটে গোলাপি লিপস্টিক দিয়েছে। দুজনকেই মারাত্মক সুন্দর লাগছে। জঙ্কুক সোফা ছেড়ে উঠে দাঁড়ায় আর সিঁড়ির দিকে আগাতে থাকে, তেজিমিনের দিকে তাকিয়ে তাকিয়ে। কিছু দূর আসতে না আসতে কিছু একটার সাথে জঙ্কুক ধাক্কা খায়। ধাক্কা খেয়ে জঙ্কুক ওদের থেকে চোখ সরিয়ে পাশে তাকায়। দেখে সুগা দাঁড়িয়ে আছে ওর পাশে। তবে সুগার চোখও তেজিমিনের দিকে। তেজিমিন সিঁড়ি দিয়ে নেমে এসে ওদের সামনে এসে দাঁড়ায়। তে, তোকে অনেক সুন্দর লাগছে। তে সুগার কথা শুনে হেসে দেয়। তবে পাশ থেকে জিমিন বলে, কেন, শুধু কি তেকেই সুন্দর লাগে, আমাকে কি সুন্দর লাগে না? সুগা জিমিনের দিকে ভালোভাবে তাকায় আর দেখে বলে, ভালো লাগে, তবে তে থেকে বেশি না। ইস, বললেই হলো। এই ড্রেসটা অনেক সুন্দর আর এটা আমাকে তে গিফট করেছে, তাই আজ পরলাম। আরে ভাইয়ের কথা শোনো না, তোমাকে অনেক সুন্দর লাগছে জিমিন। সত্যি আমাকে সুন্দর লাগছে তে? একদম পেতনির মতো লাগছে তোকে। এসব কে পড়তে বলেছে? যাই হোক, লেট হয়ে যাচ্ছে, তুই যাবি কিনা বল। হ্যাঁ যাবো তো ভাইয়া। এরপরে জঙ্কুকের সাথে জিমিন বের হয়। তে সুগার সাথে বের হয়। বাহিরে এসে জিমিন বলে, দেখো, আমরা সবাই তো শপিং করতে যাচ্ছি, তাহলে এক গাড়িতে গেলেই তো হয়। এই কথা শুনে জঙ্কুক তের দিকে তাকায় আর তেও জঙ্কুকের দিকেই তাকায়। দুজনের চোখে চোখ পড়ে যায়। তে সাথে সাথে চোখ নামিয়ে নেয়। ওকে ঠিক আছে, তাহলে তোমরা আমার গাড়িতেই আসতে পারো। না জিমিন, কোথাও যাবি না। যদি কেউ যেতে চায় তাহলে আমার গাড়িতে উঠতে বল। নো থ্যাঙ্কস, আমাদের গাড়ি আছে, তে চল তো। সুগা তের হাত ধরে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। জঙ্কুক সেই দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। জিমিন আর কি করবে, ও জঙ্কুকের গাড়িতে উঠে বসে। ওরা গাড়ি নিয়ে বের হয়। তবে ওদের দেখে মনে হচ্ছে ওরা প্রতিযোগিতা করছে। কতক্ষণ জঙ্কুকের গাড়ি সুগার গাড়ির সামনে আসে, আবার কতক্ষণ সুগা জঙ্কুকের গাড়ির সামনে আসে। এইভাবে করতে করতে তারা শপিং মলের সামনে চলে আসে। তে গাড়ি থেকে নামে, জিমিনও গাড়ি থেকে নামে। এরপর ওরা দুজনে শপিং মলের ভিতরে চলে যায়। জঙ্কুক সুগা ওরাও তে জিমিনের পিছু পিছে শপিং মলের ভিতরে যায়। তে একটা ড্রেস হাতে নিয়ে সুগাকে দেখিয়ে বলে, ভাইয়া এটা কেমন? একদম ভালো লাগে না। জিমিন, তুই অন্য আরেকটা দেখ। জঙ্কুকের এমন কথা শুনে তে জিমিন সুগা তিনজনই জঙ্কুকের দিকে তাকায়। সব থেকে বেশি তো জিমিন অবাক হয়, কারণ জিমিন এখন পর্যন্ত কোনো ড্রেসই হাতে নেয়নি। তার আগেই জঙ্কুক বলে ভালো লাগে না। জিমিন তো কিছুই বুঝতে পারছে না, অবাক হয়ে জঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। এদিকে আবারও সুগা একটা ড্রেস হাতে নিয়ে তেকে বলে, তে, তোকে হোয়াইট ড্রেসে খুব সুন্দর লাগে, এটা নিতে পারিস। সত্যি ভাইয়া, ড্রেসটা অনেক সুন্দর। আমার ছি জিমিন, তোর চয়েস এত খারাপ, নিজে একটাও চয়েস করে নিতে পারিস না, অন্যের চয়েসের উপরে ভরসা করিস। সুগা এখন খুব বিরক্ত। অনেকক্ষণ ধরে জঙ্কুক এমনই করছে। যাই হোক, ওদের শপিং করা শেষ, সবাই বাসায় ফিরে আসে।
তে জিমিন কি কি কিনলো, তাদের কোনটা বেশি পছন্দ হয়েছে, কাল কোনটা পরবে, এইসব কথা বলতে বলতে বাসার ভিতরে আসে। জঙ্কুক আর সুগা ওদের পিছু পিছুই আসতেছিল। তে আমরা কাল তোমার বার্থডেতে অনেক মজা করব কে? ওকে জিমিন। ও, তোমরা চলে এসেছো, ভালো করেছো। আমার কাছে একটু এসে বসো তো তে মামুনি। তে জিমিন সামনের দিকে তাকিয়ে দেখে আরেম সাহেব লিভিং রুমে বসে আছে, সাথে আরো দুজন বসে আছে। তে এরা কারা? তুমি এদের চিনো? না জিমিন, আগে কখনো এদের দেখিনি। তে আস্তে আস্তে আরেম সাহেবের কাছে আসে। আরেম সাহেব তেকে তার পাশে বসিয়ে দেয়। এই দেখুন আমার মেয়ে, আপনারা কি ওর কথা বলেছেন? জি ভাই, এই মেয়ের কথাই বলেছি। আমার ছেলে তো সত্যি বলেছে। আপনার মেয়ে তো নয়, যেন একটা পরী। মাশাআল্লাহ। এই কথাটা সুগা জঙ্কুক দুজনেই শুনতে পায়। যেখানে ছিল তারা সেখানেই দাঁড়িয়ে যায়। হ্যাঁ ভাবি, আপনাদের দোয়ায় একটা মেয়ে পেয়েছি, রূপে গুণে সপ্তাহে লক্ষ্মী। যার ঘরে যাবে সেই ঘর আলোকিত করে রাখবে। তে তো মাথা নিচু করে বসে আছে। সুগা তের কাছে আসে আর বলে, আঙ্কেল, ওনারা কারা? ও সুগা, এখানে এসে বসো। এনারা তেকে দেখতে এসেছে। ভাইজান, এই ছেলেটাকে একে তো চিনলাম না। ওর নাম সুগা, বলতে পারেন আমার আরেকটা ছেলে, তের কাজিন। হঠাৎই জঙ্কুক লোক দুটোর পাশে এসে বসে। সেটা দেখে আরেম সাহেব বলে, আর আপনার পাশে এসে যে বসেছে ওইটা আমার ছেলে, জিয়ন জঙ্কুক। মাশাআল্লাহ, আপনার ছেলে মেয়ে দুজনেই খুব সুন্দর। আরএম সাহেব, আমি তো আগেই বললাম আমার ছেলে তেকে ভার্সিটিতে দেখে পছন্দ করেছে। তাই আমাদের যে বর্ণনা দিয়েছে তার থেকেও তেমা অনেক সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। আপনাদের পছন্দ হয়েছে সেটা শুনে খুশি হলাম, তবে আমি একটা কথা বলি কি, আমাদের পছন্দ হলেই তো হবে না, আমার মেয়েরও পছন্দ হতে হবে। তাই একদিন ছেলে মেয়েদের সাথে দেখা করালে কেমন হয়? এটা একদম ঠিক কথাই বলেছেন ভাই, আমিও তাই চাই। জি ভাবি, এটাই ভালো হবে। ওকে, আজ তাহলে আসি, আবারও দেখা হবে, যেহেতু আমরা নতুন সম্পর্ক তৈরি করতে যাচ্ছি। আপনারা যে নতুন সম্পর্ক জুড়তে এসেছেন সেই মেয়ের সম্পর্কে সব জেনে এসেছেন তো? লিসা বেগম বেগম সাহেব জঙ্কুকের দিকে তাকিয়ে একটু মুচকি হাসে, এরপরে বলে, তুমি কি যে বলো, তোমার বাবা হলেন মিস্টার কিম নামজুন, ওনাকে কে না চিনে, তার মেয়ে কি আর খারাপ হবে? জঙ্কুক, এসব কি বলছো তুমি? সরি স্যার, একটু ভুল বললেন। এটা শুধু মেয়ে হবে না, পালিত মেয়ে হবে। জঙ্কুকের কথা শুনে সবাই জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক, এইভাবে কেন কথা বলছো তুমি? আরেম সাহেব সাথে সাথে দাঁড়িয়ে যায় আর বলে, জঙ্কুক, তোমাকে এসব কথা বলতে কে বলেছে? এ আমার বন্ধুর মেয়ে, আর বন্ধুর মেয়ে মানেই হলো আমার মেয়ে, বুঝতে পেরেছো? আরএম সাহেব, তাহলে কি জঙ্কুক ঠিক কথা বলেছে? তে আপনার মেয়েই না? যে যাই বলুক না কেন, তে আমার মেয়ে, আর সারা জীবন আমার মেয়ে হয়েই থাকবে। ওকে, মানলাম যে এটা আপনার মেয়ে। তবে এক মেয়েকে কতবার বিয়ে দিবেন? আগে যে বিয়েটা দিয়েছেন সেটা থেকে কি ডিভোর্স নিয়েছেন, নাকি ডিভোর্স না নিয়েই আবারও বিয়ে দিতে যাচ্ছেন? জঙ্কুক, চিল্লাবেন না মিস্টার কিম নামজুন, যেটা বলেছি সেটা সত্যিই বলেছি, আর সেটা আপনি ভালো করেই জানেন। সবাই তো চমকে যায় জঙ্কুকের মুখে তের বিয়ের কথা শুনে। তে তো হা করে জঙ্কুকের মুখের দিকেই তাকিয়ে থাকে। জঙ্কুক, তুমি তোমার সীমা অতিক্রম করছো। কিসের বিয়ে? তের কোনো বিয়েই হয়নি। মিস্টার কিম নামজুন, সত্যিই কি বিয়ে হয়নি, নাকি আপনি গোপন করছেন? ছি ছি, আরএম সাহেব, আপনি বিবাহিত মেয়েকে আবারও বিয়ে দিতে যাচ্ছিলেন? এটা আপনার কাছ থেকে আশা করিনি। এই চলো এখান থেকে, আর এক মিনিটও এখানে থাকবো না। এই কথা বলেই তারা ওখান থেকে চলে যায়। সুগা আরেম সাহেবের সামনে আসে আর বলে, আঙ্কেল, তের কি আগে সত্যিই বিয়ে হয়েছিল? আর কার সাথেই বা বিয়ে হয়েছিল? বাবাই, সত্যি কি আমার আগে বিয়ে হয়েছিল? কাপা কাপা কণ্ঠে তে কথাটি বলে। আরেম সাহেব তের দিকে তাকায়, তের হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বলে, তে মামুনি, তুমি কি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ বাবাই, আমি তোমাকে বিশ্বাস করি, আর বিশ্বাস করে বলেই এত বছর আমার বাবা মায়ের স্থানে তোমাদেরকে বসিয়েছি। তে মামুনি, আমি একটা ভুল করে ফেলেছি তোমাকে বিয়ে দিয়ে। তখন তুমি ছোট ছিলে, বিয়ে মানে কি বুঝতেও না। কিন্তু যার সাথে তোমার বিয়ে দেওয়া হয়েছিল সে তোমাকে বউ হিসেবে মানেনি। আর এখন আমি চাই না তার সাথে তুমি জুড়ে থাকো। আমি অতি শীঘ্রই তোমাদের ডিভোর্স করিয়ে দিব। তে মা, আমাকে ক্ষমা করে দিও, আমি ভুল করেছি। তে কান্না করে ফেলে আর আরেম সাহেবকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমার বাবা, তুমি ভুল করতেই পারো না। তুমি যা করেছো হয়তো আমার ভালো চেয়েই করেছো, তাই ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আমার লক্ষ্যে একটা মেয়ে, তুমি যার ঘরেই যাবে তার ঘরে আলো করে রাখবে। আমি দোয়া করি তুমি সবসময় ভালো থাকবে। জিন বেগম
তের কাছে আসে আর তেকে জড়িয়ে ধরে। আঙ্কেল, যত তাড়াতাড়ি পারেন ডিভোর্সটা করিয়ে দেন। আমি জানতে চাই না সে মানুষটাকে। তবে আমি তেকে নিয়ে দেশের বাইরে চলে যাব 7 দিন পরে। আমি সবকিছুই ঠিক করে রেখেছি। তার আগে ডিভোর্সটা হওয়া চাই। পেয়ে যাবে সুগা, চিন্তা করো না। আমিও চাই তুমি তেকে নিয়ে চলে যাও। আমি যে ভুল করেছি সেটা আমি শুধরে নেব। আমি এখনই ব্যবস্থা করছি। এই বলেই আরিম সাহেব চলে যায় তার রুমে, সাথে জিন বেগমও চলে যায়। সুগা তেকে নিয়ে ওখান থেকে চলে যায়। জিমিন দাঁড়িয়ে আছে দরজার কাছে, ওর মাথায় কিছুই ঢুকলো না আজ। জঙ্কুক এখনো সোফায় বসেই আছে। আজ তের বার্থডে, তবে তের মন ভালো নেই। সারা রাত ভেবেছে বিয়ের ব্যাপার নিয়ে। কার সাথে বিয়ে হয়েছিল, কবে বিয়ে হয়েছিল সেটা জানার চেষ্টা করেছিল। রাতের বেলা জিন বেগমকেও জিজ্ঞাসা করা হয়েছে, তবে জিন বেগম বলেছে সে নাকি জানে না। কত কি প্ল্যান করেছিল জিমিন আর তে মিলে, যে আজ অনেক আনন্দ করবে, কিন্তু সব শেষ। সবাই কেমন চুপচাপ, সারাদিন এভাবেই নীরব কেটে যায়। সন্ধ্যাবেলা তে রুমেই ছিল, তখন রুমে জিমিন আসে। এসেই থেকে তাড়া দিতে থাকে, বলে ওরা নাকি একটু বের হবে। এই বলে তেকে রেডি করে। তে বারবার বলছে ও যাবে না, কিন্তু জিমিন কোনো কথাই শুনে না। তেকে রেডি করিয়ে নিচে নিয়ে আসে, তবে সেখানে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তে তো খুব অবাক হয়, কখনো এমন অন্ধকার দেখেনি এই বাড়িতে। তে ভয় পায়, জিমিনের হাত শক্ত করে ধরে আর বলে, জিমিন এখানে এত অন্ধকার কেন? আমার কিন্তু খুব ভয় লাগছে, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। তে এই কথা বলতে না বলতেই চারপাশে আলো জ্বলে ওঠে। সামনে সুগা, জিন আর এম দাঁড়িয়ে আছে হাতে কেক নিয়ে। তে সেটা দেখে কান্না করে ফেলে, কারণ 10 বছর পর্যন্ত বাবা মায়ের সাথে ছিল, তাদের সাথেই বার্থডে সেলিব্রেট করেছে। আর 8 বছর ধরে এই সামনে দাঁড়িয়ে থাকা মানুষ দুটোর সাথে ছিল। তের একটা বার্থডেও মিস করা হয়নি, প্রতিটা বার্থডে সেলিব্রেট করেছে। কিম নামজুন আর জিন বেগম আগলে রেখেছে 8টি বছর। তাদেরকে ছেড়ে কিভাবে থাকবে তে? বাবা মা মারা যাওয়ার পর থেকেই তো এরাই তের বাবা মা হয়ে উঠেছে। কোনোদিন বুঝতে দেয়নি যে এরা তের আসল বাবা মা না। তে নিজেকে আর সামলাতে পারেনি, জিন বেগমের বুকে ঝাঁপিয়ে পড়ে। সবাই বুঝতে পারে তে কেন কান্না করছে। এই পাগলি মেয়ে, জন্মদিনের দিন কি কেউ এইভাবে কান্না করে? ধুর, তে তো আমার মজাটাই মাটি করে দিল। ভেবেছিলাম আজ খুব মজা করব, কিন্তু সব শেষ। এই মিস সিসকাদুনি, আর কত কান্না করবি? তুই কান্না বন্ধ না করলে কিন্তু কেক কাটার আগেই আমি খেয়ে ফেলবো। এই, তোমরা সবাই মিলে আমার মেয়ের পিছনে কেন পড়ে আছো? নাকি তোমরা সবাই আমার মেয়েকে হিংসে করছো, ওর মতো কেউ কান্না করতে পারছো না বলে? আর এম সাহেবের কথা শুনে সবাই হেসে দেয়, এমনকি জঙ্কুকও হাসে, যে এখন উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে। বাবাই, তুমি আমার প্রশংসা করলে নাকি আমাকে সিসকাদুনি প্রমাণ করলে? ওই একটা হলেই হলো, শুধু আমার মেয়েটা হাসলেই হবে। এই নে মা, তোর গিফট, তোর পছন্দের গল্পের বই। তে বইটা পেয়ে খুব খুশি হয়ে যায়, আর এম সাহেবকে জড়িয়ে ধরে আর বলে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাবাই। তে মামনি, আমার গিফট নিবি না বুঝি? তে জিন বেগমের কথা শুনে তার দিকেই ফিরে তাকায়। তে মিষ্টি একটা হাসি দিয়ে জিন বেগমের কাছে যায় আর বলে, মামুনি নিব তো। এই বলেই তে জিন বেগমের সামনে কপালটা এগিয়ে দেয় আর বলে, তাড়াতাড়ি দাও মামুনি। জিন বেগম তের কপালে একটা চুমু খায় আর 1 চামচ পায়েস তের মুখে দেয়। তে অনেক খুশি হয়ে যায়, জিন বেগমকে জড়িয়ে ধরে। তে, এখন আমার গিফট দেওয়ার পালা। এই প্রথম তোমার বার্থডে পেয়েছি, আর এই প্রথম তোমার বার্থডে উপলক্ষে গিফট নিলাম। জানি না ভালো হবে কিনা, তবে এই গিফটটা তোমাকে দিতে পেরে আমার খুব ভালো লাগছে। এই বলে জিমি তের হাতে গিফটটা দেয়। তে গিফটটা খুলে দেখে একটা কালো শাড়ি, যেটা ওই দিন মার্কেটে দেখেছিল। তের চোখ তো বড় বড় হয়ে যায় আর বলে, জিমিন তুমি এই শাড়িটা কোথায় পেলে? জিমিন একটু হাসে আর বলে, তুমি যখন এই শাড়িটার দিকে তাকিয়েছিলে তখনই আমি বুঝতে পেরেছিলাম এই শাড়িটা তোমার পছন্দ হয়েছে, তাই ভাবলাম এটা তোমাকে গিফট করলে কেমন হয়। খুব সুন্দর শাড়িটা, থ্যাংক ইউ সো মাচ জিমিন। সামান্য গিফট পেয়ে এত খুশি, যদি ডায়মন্ডের জুয়েলারি পায় তাহলে কি করবে? এখন সবাই সুগার দিকে তাকায়, তেও সুগার দিকেই তাকায়, কারণ এখন শুধু সুগাই বাকি আছে গিফট দিতে। সুগা সবার মুখের দিকে তাকিয়ে তের মুখের দিকে তাকায় আর বলে, দেখতে আমি ভুলে গিয়েছিলাম তোর বার্থডের কথা, আর বার্থডে যে গিফট নিব সেটাও ভুলে গিয়েছিলাম। তোকে আমি পরে দিয়ে দিব, ঠিক আছে? ইস, তাই বললে হবে নাকি? আজ বার্থডে আর আজই গিফট দিতে হবে, পরে দিলে আর হবে না। আপনি বলার কে? আমার তে পাগলি বলবে। ও কি চায়, আজই নেবে নাকি পরে নিবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে দিলেই হবে ভাইয়া।
দেখেছেন মিস জিমিন, এটাই হলো আমার তে পাগলি। যাই হোক, এখন কেক কাটা যাক। সেটাই, আমি আর কি বলবো, চলেন কেক কাটা যাক। সবাই কেক কাটার জন্য এগিয়ে যায়। এদিকে জঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও এখন নিচের দিকেই আসতেছিল। এদিকে তে কেক কাটতেই যাবে, তখনই সুগা তের গলায় একটা ডায়মন্ডের পেন্ডেন্ট পরিয়ে দেয়। সেটা দেখে তে অবাক হয়, তবে তে বেশি খুশি হয় না, কারণ তের জুয়েলারি তেমন পছন্দ না। অন্যদিকে জঙ্কুকের পা থেমে যায়। জঙ্কুকের হাতে থাকা বক্সটা জোরে খামচে ধরে, এরপর পকেটে রেখে দেয়, আবারও উপরে চলে যায়। মাইয়া, এটা কি? আর তুমি জানো আমি এসব পছন্দ করি না, তারপরেও আমার ভালো লেগেছে তাই দিয়েছি। আর কোনো প্রবলেম না হলে এখন কেকটা কাট। আমি কতক্ষণ ধরে বসে আছি এই কেকটা খাওয়ার জন্য, জানিস তুই? সুগার কথা শুনে সবাই হেসে ফেলে। এরপরে তে আবারও কেকটা কাটতে যায়, তবে সবার আড়ালে তে জঙ্কুককে খুঁজতে থাকে, তবে কোথাও জঙ্কুককে দেখতে পায় না। এরপর তে কেকটা কেটে সবাইকে খাইয়ে দেয়।